40। তাহলে এভাবে কিন্তু তোমাকে সবগুলো পড়তে হবে। সেম কাহিনী হচ্ছে সন্ধি চাপের জন্য, যে সর্বনিম্ন যতটুকু চাপ প্রয়োগ করতেই হবে, যেটা প্রয়োগ না করলে হচ্ছে না, ঠিক আছে? তাহলে এভাবে একটু সবগুলো আমরা পড়বো। এটা কিন্তু মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউর পার্ট, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, এই জিনিসটা রিডিং পড়তে একটু বিরক্ত লাগবে, আমি সহজভাবে বলি। কি বলছে? গ্যাসের তরলীকরণে জুল থমসনের প্রভাব। আচ্ছা, এটার মেইন থিমটা, মানে এখানে যা লেখছে এটার থিমটা আমি একটু বলি। আমি এটা আঁকাই অ্যাকচুয়ালি। সাপোজ ধরলাম এটা একটা সিলিন্ডার, ধরি যে এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? তা আমি কি করলাম, আমি হচ্ছে ঠিক এই জায়গাতে একটা ছিদ্র করলাম। ছিদ্র করলাম এবং এটা হচ্ছে ধরো খালি রুম পুরোটা, ঠিক আছে? এটা একটা খালি রুম, খালি রুমের ভিতরে একটা সিলিন্ডার থেকে আমি একটা ছিদ্র করলাম। জুল থমসন প্রভাবের মেন থিম হচ্ছে এটার ভিতরে যদি গ্যাস থাকে, ধরো আমি এখানে ধরলাম যে এখানে CH4 আছে সাপোজ। CH4টা বাট অনেক কত চাপে আছে, সাপোজ ধরলাম যে 10 ATM এ আছে। বাট বাইরের চাপটা কত? বাইরের চাপটা হচ্ছে ধরলাম 1 ATM। তাহলে জুল থমসন প্রভাবের কথাটা হচ্ছে যে আমরা উচ্চচাপ বিশিষ্ট কোনো একটা সিলিন্ডার বা পাত্র থেকে যদি একটা সরু ছিদ্র, হ্যাঁ, বা ছিপি, ওরা যে শব্দটা ব্যবহার করছে, ছিপির মাধ্যম দিয়ে যদি আমরা গ্যাসটাকে প্রবাহিত করি বা বাইরে আসতে দেই, মানে নিম্ন তাপমাত্রার দিকে আসতে দেই, তাহলে ভেতরে যেই গ্যাসটা আছে, সাপোজ ধর এটা তাপমাত্রা 25°C, ধরলাম যে এটা তাপমাত্রা 25°C, তাহলে যদি এই প্রক্রিয়াটা খুবই দ্রুত করা হয়, এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রক্রিয়াটা যদি খুবই দ্রুত করা হয় তাহলে গ্যাসের তাপমাত্রা কমবে, কমে সাপোজ ধরো 10°C হইলো সাপোজ। এটার কারণটা কি? কারণ প্রক্রিয়াটা যখন অতি দ্রুত করা হবে তখন গ্যাসটা, আমরা কিন্তু জানি যে গ্যাসের সম্প্রসারণের জন্য কি, গ্যাস এক্সপ্যানশন বা গ্যাসের সম্প্রসারণ যেটাকে বলে, গ্যাস এক্সপ্যানশনের জন্য কিন্তু কাজ করতে হয়, কাজ করতে হয়। এবং গ্যাস কিভাবে কাজ করে? আয়তন বৃদ্ধির মাধ্যমে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আয়তন বৃদ্ধির মাধ্যমে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা। সেটা হচ্ছে গ্যাস যে কাজ করে সেটা কিভাবে? আয়তন বৃদ্ধির মাধ্যমে। তো একটা জিনিস সেটা হচ্ছে উচ্চ চাপ থেকে যেহেতু নিম্ন চাপের দিকে গেল, তাহলে অবশ্যই অবশ্যই এটার আয়তন বৃদ্ধি পাইছে। এবং আয়তন বৃদ্ধি হতে যেহেতু কাজ করতে হয়, এবং আমরা জানি যে কোনো একটা গ্যাস যদি কাজ করতে চায় তার শক্তির উৎস মূলত দুইটা হয়, বাহির থেকে তাপ বা কোনো মানে শক্তি দেওয়া হয়েছে তাকে, অথবা তার অভ্যন্তরীণ শক্তি সে নিজে ব্যবহার করছে। সো প্রক্রিয়াটা যদি আমরা খুব দ্রুত করি তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে পরিবেশ থেকে এই গ্যাসটা শক্তি নেওয়ার যথেষ্ট সময় পায় না। যথেষ্ট সময় না পাওয়াতে তার নিজের অভ্যন্তরীণ শক্তি কমে যায় এই কাজটা করতে যায়। এবং অভ্যন্তরীণ শক্তি কোনো একটা গ্যাসের যদি হ্রাস পায় তখন সেই ক্ষেত্রে তার তাপমাত্রাও হ্রাস পায়। এখন আমরা একটু পড়ি এখানে কি বলছে। বলছে যে বিজ্ঞানী জুল ও থমসন পরীক্ষা করে দেখেন যে উচ্চচাপে থাকা আবদ্ধ পাত্রের গ্যাসকে যখন সছিদ্র প্লাগ বা ছিপির মধ্য দিয়ে হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বিরাট স্থানে প্রসারিত হতে দেওয়া হয় তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে, তাকে জুল থমসন প্রভাব বলে। এটা একটা গুরুত্ব আছে, একটু পরে এটা আমরা গুরুত্বটা দেখবো যে জুল থমসন প্রভাবটা আসলে কখন দরকার হয় বা কেন দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, কারণ গ্যাসের প্রসারণকালে গ্যাসে কাজ করতে হয়, যেমন এখানে লেখছে, আমি ইম্পর্টেন্ট জিনিসটা একটু বলি। এই যে এই লাইনটা, যদি এই আয়তনের প্রসারণ খুব দ্রুত ঘটে তখন গ্যাস অণুগুলো পরিবেশ থেকে তাপ শক্তি শোষণ করতে পারে না, তাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত হয় এবং গ্যাসটির তাপমাত্রা হ্রাস পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রক্রিয়ায় গ্যাসটির তাপমাত্রা সন্ধি তাপমাত্রার নিচে আসে তখন উপযুক্ত চাপ প্রয়োগ এক্সট্রা করতে হয়। এখন আমরা একটু দেখবো, অ্যাকচুয়ালি আমরা দেখবো যে জুল থমসন এই প্রভাবটা অ্যাকচুয়ালি আমরা কোথায় কোথায় ব্যবহার করতেছি বা কেন ব্যবহার করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা তাপমাত্রার ব্যাপার আসতেছে, আমি একটু বলতেছি। এগুলো জিনিস একটু নিজে পড়লেই হ্যাঁ, পারবা এখানে। আচ্ছা স্যার। বলো। স্যার, উৎকম তাপমাত্রাটা কি? এই যে এটাই একটা এটাই ধারা আসতেছি, দুইটা তাপমাত্রা, রাইট? আমি এটাই বলতেছিলাম যে হ্যাঁ, আরেকটা এটা তাপমাত্রা আসবে। এটা আমি আচ্ছা, বুঝতে আচ্ছা, উৎক্রম তাপমাত্রাতে মাথা রাখবা যে যেই তাপমাত্রাতে তুমি যদি না পৌঁছাও, যেমন ধরো এখানে কি বলছে, এই লাইনটা পড়ো তো কি বলছে, আমি পড়তেছি। আহ উম, আচ্ছা, -80°। আচ্ছা, এটাকে আমি স্কিপ করে গেছি, এটা কি আগের জায়গা ছিল নাকি? এই যে পাইছি, দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যাসের উৎক্রম তাপমাত্রা হলো এমন একটি তাপমাত্রা যা অপেক্ষা নিম্ন তাপমাত্রায় গ্যাসটি রুদ্ধতাপীয় সম্প্রসারণ ঘটে তা শীতল হয়ে যায়। আসল কথা হচ্ছে জুল থমসন এফেক্টটা যে বললাম না, এই জুল থমসন এফেক্টটা তখনই কার্যকর হবে যদি তুমি ওই গ্যাসের তাপমাত্রাটা উৎক্রম তাপমাত্রার সমান বা তার কম থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি উৎক্রম তাপমাত্রা না পৌঁছাও, যেমন ধরো এখানে কি বলছে, তারা বলছে যে হাইড্রোজেন গ্যাসের সর্বনিম্ন উৎক্রম তাপমাত্রা হলো -80°C। এখন সাপোজ ধরো আমি এই সিলিন্ডারের ভিতরে যে এক্সপেরিমেন্টটা করতেছি, সাপোজ হাইড্রোজেন গ্যাস, আমি তো এখানে 25°C দেখাইছিলাম, রাইট? কিন্তু
মেইন থিমটা হচ্ছে যে ওই 25 ডিগ্রি সেলসিয়াস হবে না এটা, কারণ জুল টমসন এফেক্ট অ্যাকচুয়ালি এত হাই ডিগ্রিতে হবে না। তো আমরা একটু অ্যাকুরেটলি মিলাই। সাপোজ ধরো এই গ্যাসটা আছে কত -60 ডিগ্রি সেলসিয়াসে, -60 ডিগ্রি সেলসিয়াসে। এটা কিন্তু -80 থেকে কিন্তু অনেক কম, এটা তো মানো, রাইট? -80 থেকে, আচ্ছা ওয়েট, আচ্ছা না সরি, -80 কিন্তু -60 থেকে আচ্ছা, বেশি ঠান্ডা, বেশি ঠান্ডা, রাইট? জি আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মাথা রাখবা যে যেহেতু হচ্ছে কি -80 -60 থেকে বেশি, এই ক্ষেত্রে -60 ডিগ্রি সেলসিয়াস যেহেতু আছে হাইড্রোজেনটা, এই ক্ষেত্রে যদি আমরা জুল থমসন এফেক্ট করি তাহলে এর তাপমাত্রা কমার কথা ছিল না নর্মালি, যে আরো কমবে, সেটা সম্প্রসারণ ঘটে চারপাশে। কিন্তু না, এই ক্ষেত্রে ব্যতিক্রম জি ঘটবে যে তাপমাত্রা উল্টা আরো বেড়ে যাবে। তাহলে -60 ডিগ্রি থাকলে ধরো -50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে উৎক্রম তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রা তোমাকে পৌঁছাইতে হবে যদি তুমি আদৌ জুল থমসন এফেক্টটার প্রভাব করতে চাও, মানে বুঝছো তো? ওর উপরে তাপমাত্রা থাকলে জুল থমসন এফেক্টটা প্রযোজ্য হবে না। বুঝছো বিষয়টা এখন? মানে আমরা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে সহজভাবে বলি, প্রথমে হচ্ছে তোমাকে হাইড্রোজেন গ্যাসটাকে -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আনতে হবে। ঠিক আছে, সেটা তুমি যেমনি আনো তোমাকে আগে আনতে হবে। এরপর তুমি এটার উপরে জুল থমসন এফেক্ট ফেলবা, ফেলে সেটাকে কি কোন তাপমাত্রা দিতে হবে? ওই সন্ধি তাপমাত্রা দিতে হবে। সন্ধি তাপমাত্রা কত হাইড্রোজেনে? -240 ডিগ্রি সেলসিয়াস, ঠিক না? আচ্ছা, তাহলে -80 থেকে তুমি -240-তে যখন যখন তুমি নিলা জুল থমসন প্রভাবের মাধ্যমে, এরপর তুমি হচ্ছে কি চাইলে এই এই -80 থেকে -240-তে আসার পর তুমি যদি হচ্ছে কি সন্ধি চাপ প্রয়োগ করো তাহলে সে গ্যাসটা তরলে পরিণত হবে। এখন বুঝছো বিষয়টা? জি স্যার। মানে না আসলে বুঝছো তো, মানে উৎক্রম তাপমাত্রা এবং সন্ধি তাপমাত্রা তুমি সহজভাবে তুমি কি বুঝলা আমাকে একটু সংক্ষেপে চাইলে বলতে পারো 30 সেকেন্ডে সাপোজ। তাহলে তুমি কি বুঝলা দুইটা জিনিসের সহজ পার্থক্য? 2 লাইনে বলো, সমস্যা নেই। বলতে পারবা নাকি মানে চাচ্ছ না, নাই কাহিনী কি? মানে উৎকম তাপমাত্রাটা হলো যে তাপমাত্রা নিচে, সরি, যে তাপমাত্রা উপরে হচ্ছে, যে তাপমাত্রাতে হচ্ছে আমরা জুল থমসন প্রভাবটা, প্রভাবটা পাবো, হ্যাঁ গুড, মানে -80 ডিগ্রি প্রয়োগ করতে সেলসিয়াস বা পারবো। তার নিচে আসতে হবে, মানে তার নিচে বলতে আরো ঠান্ডা করতে জি হবে। তাহলে তুমি জুল থমসন প্রভাব, মানে জুল থমসন প্রভাবে যেটা পাওয়ার কথা তাপমাত্রা কমবে সেটা তুমি পাবা। কিন্তু যদি হচ্ছে কি সেটার বেশি তাপমাত্রা থাকে -80, মানে বুঝছো তো, সেই ক্ষেত্রে তুমি জুল থমসন প্রভাব যদি দিতে চাও, মানে ওই প্রসেসটা যদি করো, তাপমাত্রা কমার বলতে ওটা বেড়ে যাবে। তো এই যে যে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেই তাপমাত্রার নিচে গ্যাসটার জুল থমসন প্রফিটের কারণে ঠান্ডা হচ্ছে, ওই তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা আমরা উৎক্রম তাপমাত্রা বলছি। এখন বুঝছো বিষয়টা? জি আচ্ছা, স্যার। আর ক্রান্তি তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রার উপর মানে হ্যাঁ যত চাপই চাপই প্রয়োগ প্রয়োগ করো। করা হোক না কেন, হ্যাঁ হ্যাঁ ওই গ্যাসটা হচ্ছে তরলে পরিণত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। এখন আমরা একটু রিডিং পড়ে তুমি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায়। মাথা রাখবা কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হচ্ছে কি যদি একটু কম বুঝো কম পারো, তোমার কাজ হবে ওই জিনিসটা বেশি বেশি রিডিং পড়া। কারণ ফিজিক্স কিন্তু তুমি ম্যাথ ট্যাথ করে কিন্তু পার পেয়ে যাবে বোর্ডে, অ্যাডমিশনে, লাইক যত তুমি প্র্যাকটিস করবে ততই তুমি এক্সপার্ট। কিন্তু কেমিস্ট্রি বায়োলজি এই দুইটার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে মেইন টেক্সট বইটার পুরো লাইন বাই লাইন পড়লে তুমি দেখবা যে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হচ্ছে। মানে বুঝছো তো বিষয়টা? কজ এই দেখা যায় প্রতিটা প্যারাতে প্যারাতে কিছু কিছু তথ্য দেওয়া থাকে যেগুলো তুমি জোড়াতে লাগালে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু পড়ি একটু খুব সিম্পলি জিনিসটা। আম, সেটা হচ্ছে এই যে উৎক্রম তাপমাত্রার গুরুত্ব। এই গুরুত্বটা কি কি বলছে? গ্যাসের নিজস্ব উৎক্রম তাপমাত্রার নিচে এর প্রাথমিক তাপমাত্রা না থাকলে জুল থমসন প্রক্রিয়া প্রয়োগে গ্যাসটিকে তরলিত করা সম্ভব না। এটা তো একমাত্র এক নাম্বার গুরুত্ব। সেটা যে উৎক্রম তাপমাত্রা না গেলে আমরা জুল থমসন প্রভাবটা পাবো না, সো আমরা তরলীকরণ করতে পারবো না। পরে কি বলছে? জুল থমসন প্রক্রিয়া প্রয়োগ করার পূর্বে এই গ্যাসটিকে উৎক্রম তাপমাত্রার নিচে অন্য শীতলীকরণ পদ্ধতিতে শীতল করে জুল থমসন প্রক্রিয়া পরপর করে করে গ্যাসটিকে সন্ধি তাপমাত্রা বা এর নিচে রেখে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলিত হবে। এখানে উৎক্রম তাপমাত্রার গুরুত্ব, মানে এটা হচ্ছে মেইন কথা ভাই। এটা হচ্ছে মেইন কথা যে তোমাকে কোনো একটা প্রসেসে আগে ওই তাপমাত্রায় পৌঁছাইতে হবে। এরপর তুমি যতবার জুল থমসন প্রক্রিয়া দিবা ততবারই গ্যাসটা ঠান্ডা হতে থাকবে, এবং প্রতিবার ঠান্ডা হতে তো এক পর্যায়ে যে -240 পর্যন্ত পৌঁছাবে। এই দেখো, হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা বলছে -80 ডিগ্রি সেলসিয়াস, সন্ধির তাপমাত্রা বলছে কত -240 ডিগ্রি সেলসিয়াস। সন্ধির তাপ তাহলে সেক্ষেত্রে চাপ কত? 12.8 atm। মানে এটা হচ্ছে লাইক সিকোয়েন্সটা, লাইক আগে -80-তে আসতে হবে, এরপর তুমি জুল থমসন প্রভাবের দ্বারা -240-তে যাবে, এরপর হচ্ছে তোমার এই চাপটা, বুঝছো তো? চাপটা লাইক তুমি সবার লাস্টে দিলেও পারো, কারণ চাপটা যেহেতু কম লাগতেছে, মানে বুঝছো তো? যাই হোক, আর এখান থেকে তুমি পড়বা তাহলে সবগুলো পড়বা, হিলিয়ামেরটা পড়বা, হাইড্রোজেনেরটা পড়বা, সবগুলো তাপমাত্রায় পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আগাই।